নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনাদের এই উপন্যাসটি ভালো লাগছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখনো অনেকেই আছেন যারা গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। তো চলুন শুরু করি আজকের পর্ব। আজকে আপনারা শুনবেন এই উপন্যাসের প্রথম খণ্ডের অন্তিম পর্ব। রাজদিয়ায় দুর্গাপুজোর চাইতে লক্ষ্মী পুজোর সমারোহ অনেক বেশি। সারা রাজ্যে দুর্গা ঠাকুর আর কটা, বারোয়ারি টারোয়ারি ধরে মোট 7খানা। আর লক্ষ্মী পুজো তার লেখাজোখা নেই। বারুই পাড়ায়, যোগী পাড়ায়, বামুন পাড়ায়, কায়েত পাড়ায়, সারা রাজদিয়াতে যেখানে যত বাড়ি সব জায়গায় কোজাগরি পূর্ণিমার দিন ঘরদোর নিকিয়ে আলপনায় এঁকে লক্ষ্মী এনে বসানো হয়। এখানে ঘরে ঘরে লক্ষ্মী বন্দনা, ধন সম্পদ আর পরিপূর্ণতার এই দেবীর আরাধনা করতে কেউ ভোলে না। রাজদিয়ার দুর্গাপুজো হয় প্রতিমা বানিয়ে। লক্ষ্মীর বেলায় কিন্তু অন্য নিয়ম। কেউ জলপূর্ণ ঘটে আম্রপল্লব আর শীষওয়ালা ডাব বসিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে পুজো সারে। তবে বেশিরভাগ লোকই কুমোরপাড়া থেকে লক্ষ্মী সরা কিনে আনে। জলচৌকি কিংবা মাটির বেদির ওপর বসিয়ে তার পুজো হয়। বিনুরা লাড়মোড়ের গির্জায় গিয়েছিল একাদশীর সকালে। মাঝখানে 3টে দিন, তারপরে কোজাগরি পূর্ণিমা অর্থাৎ লক্ষ্মী পুজো এসে গেল। মাঝের 3 দিন নিঃশ্বাস ফেলার সময় ছিল না স্নেহলতার। শুধু কি স্নেহলতার? শিবানী, উমা, গৌরদাসী, এই বাড়ির মানুষগুলো নাইতে খেতে এমনকি চোখের পাতা এক করতেও ভুলে গিয়েছিল। কাজ কি আর একটুখানি? 1.5 মণ চালের মুড়ি ভাজা হয়েছে এর ভেতরে, 1/2 মণ ধানের খই, চিঁড়েও কোটা হয়েছে মণখানেক। তার ওপর তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, মুগের নাড়ু, নারকেলের সন্দেশ, চন্দ্রপুলি, ছাপা, মুড়ি, চিঁড়ে, খইয়ের মোয়া, এইসব তো আছেই। লক্ষ্মী পুজোর দিন সকালবেলা উঠেই ঘরদোর ধোয়া মোছা শুরু করলেন স্নেহলতা। অবনীমোহন আর হেমনাথকে পুজোর বাজার করতে পাঠালেন সুজনগঞ্জের হাটে। বারবার বলে দিলেন হাটে গিয়ে যেন ফেরার কথা ভুলে না যান হেমনাথ। বিকেলের ভেতর এসে না পৌঁছলে পুজোই হবে না। হেমনাথরা চলে গেলে স্নেহলতা সুধা সুনীতিকে ডাকলেন, এই যে দিদি ভাইরা, তোদের কিন্তু আজ অনেক কাজ। কি কাজ দিদা? চালের গুঁড়ো গুলে রেখেছি, তাই দিয়ে সারা বাড়ি আলপনা দিতে হবে। ওরে বাবা, কি হলো? ওসব আমরা পারবো না। পারবি না কি রকম শুনি? পারতেই হবে। বারে কি আমরা কি কোনোদিন আলপনা দিয়েছি নাকি? না দিয়েছিস বেশ করেছিস, কিন্তু এখন দিতে হবে। কলকাতায় থেকে থেকে তো তোমরা মেম সাহেব হয়ে উঠেছ। যতই যাই হও, নাচো আর গাও, উর্দু পড়ো আর ফার্সি পড়ো, বাঙালির ঘরের মেয়ে তোমরা। পুজো আর্চা, সংসারের কাজ, এইসব তো শিখতেই হবে। মেম সাহেবই করে দিন কাটালে কি চলবে? সুধা সুনীতি কিছু আর বলল না। স্নেহলতা আবার বললেন, আমার কাছে যখন এসেই পড়েছ তখন আর নিস্তার নেই। দুপুরবেলা আমি আলপনা দিতে বসবো, আমারটা দেখে দেখে শিখে নেবে, বুঝলে? আচ্ছা। ও আর একটা কথা। কি? সকালবেলা কিছু খেয়েছিস? না। ভালোই হয়েছে, কিছু খাসনি টাসনি যখন। একেবারে পুজো হয়ে গেলে খাবি। হ্যাঁ, পুজো তো সেই রাত্রিরে হবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? অতক্ষণ উপোস দিয়ে থাকতে হবে? কতক্ষণ আর? একটা বেলা তো মোটে না। রাত পর্যন্ত না খেয়ে থাকলে তো আমরা মরেই যাব, একেবারে মরে যাব। মরে যাবি কি বেঁচে থাকবি সে দেখা যাবে খন। বিনু, বিনু। ভিতর বাড়ির উঠোনে দাঁড়িয়ে স্নেহলতারা কথা বলছিলেন, আর বাইরের দিকে দক্ষিণের ঘরের বারান্দায় বসে পড়ছিল বিনু।
সেখান থেকে স্নেহলতাদের দেখতে পাচ্ছিল, সে কথাবার্তাও শুনতে পাচ্ছিল। স্নেহলতার ডাক কানে যেতেই বিনু ছুটে এলো, বলল, কি দিদা, আজ আর পড়তে হবে না। বিনু ভারী খুশি, তার চোখ চকচক করতে লাগলো। একটা কাজ করতে পারবি? হুঁ তো করলি। আমি যদি বলি আকাশের চাঁদ পেরে এনে দে, পারবি? আহা আহা, কি তুমি অমন কথা বলবেই বা কেন? বলবে না তুমি, আমি জানি। আমার উপর খুব বিশ্বাস দেখছি। ঠিক আছে, শোন, একবার কুমোরপাড়ায় তোকে যেতে হবে দাদা ভাই। বুধাই পালকে চিনিস তো? তাদের বাড়িতে। কেন? আজ পুজো না, লক্ষ্মীসরা আনতে হবে না? লক্ষ্মীসরা? সেটা কি দিদা? কুমোরপাড়ায় গেলেই দেখতে পাবি। আর শোন, বুধাই পালকে বলবি ভালো দেখে যেন একটা সরা দেয়, বুঝলি? আচ্ছা, এক্ষুনি যাব? হ্যাঁ, এক্ষুনি তো যাবি। পাঠাবো তো তোকে, কিন্তু এই যুগলটা ওদের সঙ্গে আবার হাটে গেল। বিরুবার মুখে পাছে বাধা পড়ে যায় সেই ভয় বিনু তাড়াতাড়ি বলে উঠল, বুধাইপালের বাড়ি তো আমি চিনি দিদা, ঠিক চলে যেতে পারবো। কুমোরপাড়ায় দুভাবে যাওয়া যায়, নৌকা করে কিংবা পায়ে হেঁটে। হেঁটে গেলে অনেকখানি ঘুরতে হবে। সেই স্টিমার ঘাটা, বরফকল, মাছের আড়ত বাঁয়ে ফেলে মাইলখানেক পাড়ি দিলে তবে কুমোরপাড়া। বিনু হেঁটে যাবার কথাই ভাবছিল। স্নেহলতা বললেন, কিভাবে যাবি তুই? হেঁটে? না না, অতখানি রাস্তা হেঁটে যাওয়া সোজা কথা নাকি? তারপর তোকে পাঠিয়ে একটা বিপদে পড়ি। বিনু কি একটা বলতে যাচ্ছিল, এই সময় এই বাড়ির দ্বিতীয় কামলা করিম এসে হাজির। তাকে পেয়ে সমস্যাটার সমাধান হয়ে গেল। এই করিম, তোর এখন কাজ কি রে? করিম জানালো, বাগানের দক্ষিণ কোণায় যে লেবুবতী আমের গাছটা বাজে পুড়ে ভূতের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা কেটে ফেলতে হবে। হেমনাথ তাই বলে গেছেন। গাছটা কাটবার জন্য একটা কুড়ুল জোগাড় করতে ভিতর বাড়িতে সে এসেছিল। স্নেহলতা বললেন, এখন আর তোকে গাছ কাটতে হবে না, যা তো বিনুকে নিয়ে নৌকোয় করে একটু কুমোরপাড়ায় যা তো। আরে সর্বনাশ! কি হলো? গাছ না কাইটা অহন যদি কুমোর বাড়ি যাই, বড় কর্তাই আইসে আমারে শেষ করব। কিচ্ছু শেষ করবে না, যা তুই। আপনি কিন্তু দায়ী রইলেন। বড় কর্তায় যদি কিছু কয়, আপনি আমারে বাঁচাইবেন। আচ্ছা, সে ভাবনা তোকে করতে হবে না, যা বলবার আমি বলবো খন। যা দাদা ভাই, যা, ওর সাথে যা। ছুটে দক্ষিণের বারান্দায় চলে গেল বিনু। বইপত্র ছত্রাকার হয়েছিল, সেগুলো গুছিয়ে রেখে বেরোতে যাবে। সে সময় কোত্থেকেই ঝিনুক এসে পড়ল। তীক্ষ্ণ ধারালো চোখে বিনুকে দেখতে দেখতে বলল, কোথায় যাচ্ছ? কুমোর বাড়ি। কেন? লক্ষ্মীসরা আনতে। আমি যাব তোমার সঙ্গে। না। হ্যাঁ, যাব। মেয়েটা যেন আঠার মতন সব সময় পিছনে লেগে আছে। যেখানেই বিনু যাক, যাই করুক, তার চোখে ফাঁকি দিয়ে কিচ্ছু হবার উপায় নেই। মনে মনে খুব বিরক্ত হচ্ছিল বিনু। না। ঝিনুক সঙ্গ ছাড়ল না। পিছনে ছুটতে ছুটতে বলতে লাগলো, নিয়ে চলো না, চলো না নিয়ে। না। আশায় আশায় পুকুরঘাট পর্যন্ত এলো ঝিনুক, কিন্তু যখন দেখল সে উঠবার আগেই বিনুরা তাড়াতাড়ি উঠে নৌকো ছেড়ে দিয়েছে, তখন কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে জড়ানো গলায় বলল, দাঁড়াও, সেই কথাটা তোমার মাকে আমি বলে দেব। সেই কথাটা বলতে জলে ডোবার ব্যাপারটা। বারবার একই অস্ত্র দেখিয়ে মেয়েটা তাকে হাতের মুঠোয় পুড়ে রাখবে, তা তো আর হয় না। তাছাড়া অনেক দিন হয়ে গেছে, সেই ব্রহ্মাস্ত্রের ধারও আর নেই তেমন। তাচ্ছিল্য সুরে বিনু বলল, বলো গে। কুমোরপাড়ার কাছাকাছি আসতেই বিনুরা দেখতে পেল খালপাড়ে কত নৌকো যে এসে জমেছে তার লেখাজোখা নেই। বিনু অবাক, শুধল, এত নৌকো কিসের করিম? মনে লাগে এই পিতিমা টিতিমা নিতে আইসে। খালের ধারে সারি সারি বৌন্না গাছ,
তাদের একটা ডালে নৌকো বেঁধে করিম আর বিনু ওপরে উঠে এলো। কুমোরপাড়ায় ঢুকতেই দেখা গেল মেলা বসে গেছে। দূর দূরান্ত থেকে কত মানুষ যে লক্ষ্মীসরা কিনতে এসেছে, পটুয়ারদের ঘিরে ধরে সমানে তাড়া দিয়ে যাচ্ছে। কেউ বলছে, পালমশাই আমারে আগে দেন তো। আরেকজন অমনি বলে উঠল, না না পালমশাই আমারে আগে দেন, এই ভোর রইতে আইসি, বেলা দুপুর হইতে চলল। অন্য একজন বলল, পালমশাই আমার কথাখান একবার বিবেচনা করেন, আমার যাইতে হইব সেই গুড়িগঞ্জে, যাইতে যাইতে বিকাল হইয়া যাইব। পটুয়ারা কেউ বসে নেই। রং তুলি দিয়ে বড় বড় মাটির সরার উল্টো পিঠে লক্ষ্মীর চিত্র এঁকে চলেছে। ঝড়ের গতিতে তাদের হাত চলছে। এত ব্যস্ততা যে হুঁকোতে দুটো টান দেবারও ফুরসত পাচ্ছে না। বুধাইপালের বাড়িতেও সেই একই দৃশ্য। তাকে ঘিরে প্রায় 100 লোক উদ্গ্রীব বসে আছে। বুধাইপাল তার 3 ছেলেকে নিয়ে সরা চিত্তির করছিল। একা কেউ সবটা করছে না। কেউ হয়তো হাত পা মুখ আঁকছে, কেউ চোখ ফোটাচ্ছে, কেউ পেঁচাটা বসাচ্ছে। প্রথম ছেলের হাত থেকে দ্বিতীয় ছেলের হাতে, তারপর তৃতীয় ছেলের হাত ঘুরে বাপের কাছে এসে ছবিটা সম্পূর্ণ হচ্ছে। এক একটা সরা শেষ হলে তৎক্ষণাৎ সেটা কিনে নিয়ে এক একজন খদ্দের চলে যাচ্ছে। বিনুরা একটুক্ষণ দাঁড়িয়ে থাকল। সরা থেকে যে চোখ তুলবে তেমন ফাঁকাই পাচ্ছে না বুধাইপাল। পেলে নিশ্চয়ই তাদের দেখতে পেত। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়? করিম হঠাৎ ডাকল, পালমশাই। এবার তাকালো বুধাইপাল। তাকিয়েই বিনুকে দেখে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ল। ওরে কেটা আসোস রে, এখন জল চৌকি লইয়া আয়, হেমকর্তার নাতি আইসে। তক্ষুনি একখানা জল চৌকি চলে এলো। বিনুকে তার উপর বসিয়ে বুধাই বলল, কি মনে কইরা নাতি বাবু? আমরা লক্ষ্মী সরা নিতে এসেছি। অন্য কাজ ফেলে সবাইকে বসিয়ে রেখে খুব যত্ন করে একখানা সরা চিত্তির করল বুধাইপাল। গোটা সরাটা একাই আঁকল সে। ছেলেদের কিছুই করতে দিল না। অন্য খদ্দেররা অসন্তুষ্ট। চাপা গলায় তারা বলতে লাগলো, এইটা কেমন বিচার বলুন তো, আমরা এতক্ষণ বইসা আছি। বুধাইপাল বলল, হ্যাঁ দেহেন, বিচার টিচার বুঝি না, হেমকর্তার নাতি আইসে, তারটা আগে কইরা দিতে হইব। যদি তোমরা গোসা হও আমার কিছুই করণের নাই। লোকগুলো ভেতর থেকে আর কেউ কিছু বলল না। সরাটা আঁকা হলে বিনুর হাতে দিতে দিতে বুধাইপাল বলল, ধরেন নাতি বাবু ধরেন। হাতে নিয়ে বিনু অবাক। লক্ষ্মীর ছবি না, বুধাইপাল সরার ওপর দুর্গা মূর্তি এঁকেছে। অবশ্য কার্তিক গণেশ সরস্বতীর মতো লক্ষ্মীও তাতে আছে। বিনু বলল, এ কি, এটা তো দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরই। কোজাগুড়িতে আপনার দাদুর বাড়িতে তো এই সরাই পূজা হয়। কিন্তু কি, আমি দেখলাম কাউকে কাউকে শুধু লক্ষ্মী ঠাকুর এঁকে দিলেন। থাকো তো তাই নিয়ম। হেমকর্তার বাড়ির নিয়ম হইল কোজাগুড়িতে দুর্গা মূর্তি পূজা। আপনি নিশ্চিন্ত মনে লইয়া যান। লক্ষ্মী সরা নিয়ে বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। পুকুরঘাটে নেমে বাগান আর বাইরের দিকে উঠোন পেরিয়ে সবে বাড়ির ভিতরে পা দিয়েছে, সুরমা ছুটতে ছুটতে এসে তার কান টেনে ধরলেন। হারামজাদা বাঁদর! এইরকম একটা অভ্যর্থনা কল্পনাই করেনি বিনু। প্রথমটা সে হতভম্ব, তারপরেই চেঁচিয়ে উঠল, কি করেছি আমি? লাগছে, কি করেছি? কি করেছি বলেই একটা চড় কষালেন সুরমা। কেন? হ্যাঁ, কেন তুই ঝিনুককে নিয়ে গেলি না? জানিস না মেয়েটার কত কষ্ট? বিনু লক্ষ্য করল মায়ের ঠিক পিছনেই ঝিনুক দাঁড়িয়ে। রাজদিয়াতে আসার দিন থেকে মেয়েটার প্রতি মায়ের পক্ষপাতিত্ব নিশ্চয়ই এমন করে সে লাগিয়েছে যাতে মা রেগে গেছেন। ঝিনুকের দিকে তাকিয়ে মাথার ভিতরটা বিনুর জ্বালা করতে লাগলো যেন। তারপর এই লজ্জায় অপমানে চোখের মণি দুটো ফেটে জল বেরিয়ে এলো। আরও 2-4টে চট্টর হয়তো পড়ত। তার আগেই এঘর ওঘর থেকে সুধা, সুনীতি, স্নেহলতা, শিবানী সবাই ছুটে এলেন। সুরমার হাত থেকে বিনুকে ছাড়িয়ে নিতে নিতে স্নেহলতা বকাবকি করতে লাগলেন, কি রে তুই? হ্যাঁ, এদিকে আয় দাদু ভাই, এই পুজোর দিনে ছেলেটার গায়ে হাত তুললি? কি যে তোদের রাগ বাবা বুঝি না।
আর এই এক মেয়ে হয়েছে। ঝিনুককে তিনি দেখিয়ে বললেন। সন্ধ্যের পর চন্দনের পাঁটার মতন কোজাগরির পরিপূর্ণ চাঁদ উঠল। আলোয় আলোয় চরাচর ভেসে যেতে লাগল। তার একটু পর এলো পুরুত। আয়োজন সম্পূর্ণ করে রেখেছিলেন স্নেহলতা। পুরুত এসেই পুজোয় বসে গেল। পুজো টুজো হয়ে গেলে প্রসাদ বিতরণের পালা। রাত দুপুর পর্যন্ত রাজ্যের লোক এসে প্রসাদ খেয়ে গেল। একটা ব্যাপার বিনু লক্ষ্য করেছে, দুপুরবেলা সেই মারধরের পর থেকে সারা দিন অপরাধীর মতো মুখ করে তার পিছনে পিছনে ঘুরঘুর করেছে ঝিনুক। বিনু কিন্তু নিজের মনকে পাষাণ করে ফেলেছে, একটি কথাও বলেনি। চোখাচোখি হলেই তক্ষুনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। যতই ঘুরুক, যতই মুখ চুন করে থাকুক, বিনু আর তার দিকেও ফিরে তাকাচ্ছে না। রাত্রিবেলা এক বিছানায় শুয়ে ঝিনুক ফিসফিস করে ডাকল, বিনু দাদা। বিনু সাড়া দিল না। আর কখনো মাসিমার কাছে তোমার নামে কিছু বলবো না বিনু দাদা। বিনু এবারও চুপ। ও বিনু দাদা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? উত্তর না দিয়ে বিনু ঝিনুকের দিক থেকে এই পাশে ফিরে শুল। লক্ষ্মী পুজোর পরদিন বিনুদের কেতুগঞ্জে যেতে হলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিনু, ঝিনুক, অবনীমোহন, সুধা, সুনীতি, হেমনাথ আর সুরমা নৌকোয় উঠলেন। নৌকোটা বেয়ে যাবে যুগল আর করিম। বিনুরা রাজ দিয়ে আসবার দিনটি থেকেই মজিদ মিয়া কতবার যে হেমনাথের বাড়ি এসেছে তার হিসাব নেই। যতবার এসেছে ততবারই অবনীমোহনকে বলেছে, তা আমাগো বাড়িত কবে যাইবেন মিতা? শিগগিরই যাব আপনাদের বাড়ি। অবনীমোহন বলেছেন, কিন্তু যাব যাব করেও যাওয়া হচ্ছিল না। রোজই একটা না একটা বাধা এসে পড়ছিল। শেষ পর্যন্ত মজিদ মিয়া ক্ষোভে দুঃখে রাজ দিয়ে আসাই বন্ধ করে দিয়েছিলেন। তার অভিমান ভাঙাবার জন্য আজ অবনীমোহনের না বেরিয়ে উপায় ছিল না। চারদিকে অথই জলের মাঝখানে কেতুগঞ্জ গ্রামটা দ্বীপের মতন ভেসে আছে। মাইলের পর মাইল ধান বন, পদ্মবন, শাপলা বন আর জলমগ্ন প্রান্তর পেরিয়ে বিনুরা যখন সেখানে পৌঁছল, রোদের রং বদলে হলুদ হয়ে গেছে। হাওয়ায় টান ধরতে শুরু করেছে। সূর্যটা পশ্চিমের আকাশ বেয়ে অনেকখানি নেমে এসেছে। এখন বিকেল। আগে থেকেই খবর দেওয়া ছিল। যুগলরা ঘাটে নৌকো ভেরাতেই মজিদ মিয়া ছুটে এলেন। তার পিছনে নতুন জামাটাপা পরা একদল ছেলে মেয়ে, নাক পর্যন্ত ঘোমটা টানা এক প্রৌঢ়া, 14-15 বছরের এক কিশোরীও এসেছে। তাদের সঙ্গে এসেছে এক বৃদ্ধ। গায়ের চামড়া তার কোঁচকানো, চুল পাটের ফেঁসর মতন, চোখে পুরু স্বরের মতন ছানি, ঠোঁট দুটি কিন্তু পানের রসের টুকটুকে, যেন টিয়া পাখির ঠোঁট। পরম সমাদরের গলায় মজিদ মিয়া বলল, আসেন আসেন। সুধা সুনীতি বিনুর দিকে তাকিয়ে বলল, আসো গো মায়েরা, বাবারা এসো। একে একে বিনুরা নৌকো থেকে নামল। সবার শেষে নামলেন অবনীমোহন। তার একখানা হাত ধরে মজিদ মিয়া বলল, আপনি না আইলে কিন্তু আমি আর যাইতাম না। তা তো জানি, সেই জন্যই তো এলাম। বাড়ির দিকে যেতে যেতে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল মজিদ মিয়া। নতুন জামা পরা বাচ্চাগুলো তারই ছেলে মেয়ে। তাদের কারোর নাম রাশেদ, কারোর মতিয়া, কারোর ওসমান, কারোর কামরন। বিনুরা আসবে বলেই তাদের সাজসজ্জার এমন ঘটা। নতুন জামাটামা পরে সেই সকাল থেকে বসে আছে। ঘোমটা ঢাকা প্রৌঢ়াটির নাম নছিরন, মজিদ মিয়ার বিবি। তার হাত দুটোই শুধু দেখা যাচ্ছে, হাতের রূপোর কঙ্কন আর চুড়ি, কোমরের উপর ভারী সেট। বৃদ্ধাটি মজিদ মিয়ার মা। 14-15 বছরের সেই কিশোরী মেয়েটা তার মেয়ে, নাম রহিমা। হঠাৎ কি মনে পড়তে অবনীমোহন তাড়াতাড়ি বলে উঠলেন, আচ্ছা মিতা, কি কন? আমরা যেদিন প্রথম রাজ দিয়ে আসি সেদিন শুনেছিলাম কার সঙ্গে যেন জমি নিয়ে আপনার ঝগড়া হয়েছে। মামা বাবু সেই ঝগড়ার মীমাংসা করে দিয়েছিলেন। ঠিক হয়েছিল যার সঙ্গে ঝগড়া তার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে। তা এই মেয়েটি কি আপনার সেই মেয়ে? এই যে রহিমা, কই রে রহিমা? সে কিশোরী মেয়েটা একটু পিছনে পড়ে গিয়েছিল। ডাক শুনে সামনে এগিয়ে এলো।
প্রথমটা রহিমাকে ভালো করে লক্ষ্য করেনি বিনু। এইবার পরিপূর্ণ চোখে তাকালো। রহিমার গড়ন গোলগাল, গায়ের রং কাঁচা হলুদের মতন, নাকটি একটু মোচাই হবে, চোখ দুটি ভারী সরল আর নিষ্পাপ। জগতের সব কিছুর দিকে তাকিয়ে সে দুটি যেন সর্বক্ষণ অবাক হয়ে আছে। নাকে তার সোনার বেসর, কানে কানফুল, হাতে সোনার চুড়ি গায়ের রঙের সঙ্গে মিশে গেছে। মজিদ মিয়া বলল, এই মাইয়ার লগেই তো নবুশালার পোলার শাদি দিমু। বিয়ের কথা শুনেই রহিমা ছুটে পালিয়ে গেল। মজিদ মিয়া আবার বলল, শাদির সময় আপনারে আইতে হইব কিলাম, কথা দিছিলেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, আমার মনে আছে। মজিদ মিয়ার বাড়িখানা বেশ পরিচ্ছন্ন, ঢালাও বড় একটা উঠোন ঘিরে কখানা বড় বড় 30-এর বন্দর টিনের ঘর। উঠোনে মোটা মোটা আউশ ধান টাল হয়ে রয়েছে। রাজ্যের পায়রা আর শালিক এসে সোনার দানার মতন শস্য খুঁটে খুঁটে খাচ্ছে। দেখেই মনে হয় সম্পন্ন গৃহস্থের বাড়ি। বাড়ি এসে মজিদ মিয়া কী করবে, অবনীমোহনদের কোথায় বসাবে যেন ঠিক করে উঠতে পারল না। নিজেই ছুটে গিয়ে একখানা নকশা করা চিকন্দি পেতে দিল। জলচৌকি আর হাতল ভাঙা খান কতক চেয়ার টেনে নিয়ে এলো। তারপর বাকি দিনটা শুধু গল্প, হাসি ঠাট্টা এইসব করেই কেটে গেল। ফাঁকে ফাঁকে কতবার যে কত রকমের খাবার এলো। বিনুদের আসার খবর কেমন করে রটে গিয়েছিল। কেতুগঞ্জের মুসলমান পাড়া ভেঙে কত লোক যে তাদের দেখতে এলো। মজিদ মিয়ার বাড়ি থেকে ছাড়া পেয়ে বিনুরা যখন রাজদিয়া ফিরল তখন নিশুতি রাত। লক্ষ্মী পুজোর পর থেকেই রাজদিয়ায় ভাটার টান ধরেছে। যে প্রবাসী সন্তানেরা কয়েকদিনের জন্য এসে শহর সরগরম করে তুলেছিল, একে একে স্টিমারে করে তারা চলে যেতে লাগলো। কেউ গেল আসামে, কেউ বার্মায়, তবে অধিকাংশরই গন্তব্য কলকাতা। এর মধ্যে একদিন শিশিররা এলেন। সবাই এসেছেন, শিশির, স্মৃতিরেখা, রুমা, ঝুমা, আনন্দ। খানিক এই গল্প সেই গল্পের পর শিশির বললেন, কাল আমরা চলে যাচ্ছি জ্যাঠাইমা। কালই যাবি? হ্যাঁ। 1 বছর পর তো এলি, কটা দিনই বা থাকলি বাড়িতে? কি করব বলো, সরকারি চাকরি, যেতেই হবে, ছুটি তো নেই। আর নিয়ম মতো দশমী পর্যন্ত ছুটি, তারপরেও কয়েকদিন থেকে গেলাম। আর থাকলে এবার চাকরিটাই চলে যাবে। শিশিররা কথা বলছিলেন, শুনতে শুনতে হঠাৎ চোখে পড়ল আনন্দ সুনীতিকে কি যেন ইশারা করছে। একটু পর সুনীতি বেরিয়ে বাগানের দিকে গেল। তার কিছুক্ষণ পর আনন্দ বেরিয়ে পড়ল উঠোনে। উঠোনে খানিক ঘোরাঘুরি করে সেও বাগানের রাস্তা ধরল। বিনু আর বসে থাকতে পারল না। বিচিত্র এক কৌতূহল তাকে যেন ঘিরে ধরছিল। একসময় সেও উঠে পড়ল। আশ্বিন মাসের শেষ তারিখে ছিল লক্ষ্মী পুজো। লক্ষ্মী ভাসানের দিন থেকে কার্তিক মাস পড়েছে। আজ ৩রা কার্তিক, সবে কার্তিকের শুরু। এরই মধ্যে বিকালের হাওয়ায় হিমের ছোঁয়া টের পাওয়া যায়। রোদের রঙও বদলে গেছে। শিউলি ফুলের বোঁটার মতন উজ্জ্বল হলদে আভা আর তাতে নেই। বাসি হলুদের মতন তা মলিন। বাগানে এসে বিনু দেখতে পেল সূর্যটা রক্তিম গোলকের মতন পশ্চিম আকাশের ঢাল বেয়ে গড়িয়ে অনেকখানি নেমে গেছে। বাগানের ভিতর এখন ঘন ছায়া। মাথার ওপর ডালপালা আর পাতার চাঁদোয়া, তার ফাঁক দিয়ে টুকরো টুকরো রোদ এসে হাওয়ায় দুলছে। এই তো বিকেল হলো, এরই ভিতর পাখিরা ফিরে আসতে শুরু করেছে। কেউ সারাদিন আকাশে সাঁতার কেটেছে, কেউ মাঠে মাঠে শস্যকণা খুঁজেছে। ক্লান্ত পাখিরা এখন বাগানের গাছে গাছে তাদের সাধের বাসায় ডানা ঝাপটাচ্ছে, কিচিরমিচির করছে। চেঁচামেচিতে চারিদিক মুখর। বাগানে এসে বিনু পাখিদের দিকে তাকালো না, অনুজ্জ্বল মলিন রোদ লক্ষ্য করল না, হিমেল হাওয়ার কথাও সে ভাবল না। সে শুধু চনমন চোখে চারিদিক খুঁজতে লাগল। এইটুকু সময়ের ভিতর আনন্দ আর সুনীতি গেল কোথায়? তবে বেশিক্ষণ ওকে খোঁজাখুঁজি করতে হলো না। উত্তর দিকে যে বেদবন রয়েছে তার গায়ে ঝাঁকড়া মাথা একটা পিঠখিরা গাছ। গাছটার অনেকগুলো মোটা মোটা শেকড় মাটির ওপর ছড়িয়ে আছে। দুটো শেকড়ে মুখোমুখি বসে রয়েছে সুনীতি আর আনন্দ। জায়গাটা আড়াল মতন,
পা টিপে টিপে বিনু সেই গাছটার কাছে চলে এলো, এমনভাবে দাঁড়ালো যাতে সুনীতিরা তাকে দেখতে না পায়। আনন্দ বলছিল, কালই আমরা চলে যাচ্ছি। মৃদু আধফোটা গলায় সুনীতি বলল, সে তো শুনলাম, আপনার জামাইবাবু তখন বললেন। তুমি কিছু বলবে না? দূরে দাঁড়িয়ে বিনু অবাক। আনন্দ তো বড়দিকে আপনি বলতো, সম্ভাষণের ভাষাটা কবে থেকে বদলে গেল কে জানে। সুনীতি আগের স্বরেই বলল, আমি কি বলবো? বারে চলে যাচ্ছি, ভালো মন্দ কিছু বলবে না? সুনীতি কোনো উত্তর দিল না। একটু ভেবে আনন্দ বলল, আবার কবে দেখা হবে? তা কি করে বলি? তোমরা কলকাতায় কবে যাচ্ছ? বলতে পারছি না। তবু? পুজোর ছুটি শেষ না হলে দাদু বোধহয় যেতেও দেবেন না। কোন পুজোর ছুটি? স্কুল কলেজের না অফিস টফিসের? স্কুল কলেজের। ওরে বাবা, সে তো এখনো অনেক দিন, সেই ভাইফোঁটার পর শেষ হবে। ততদিন তাহলে দেখা হবার সম্ভাবনা আর নেই। তাই তো মনে হচ্ছে। আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমারও খুব খারাপ লাগছে। তোমরা কিন্তু স্বচ্ছন্দে কালই আমাদের সঙ্গে কলকাতায় যেতে পারতে। জানি, কিন্তু এই ব্যাপারে আমার কোনো হাত নেই। তা বটে। আচ্ছা, তোমাদের কলকাতার ঠিকানা কি? সুনীতি ঠিকানা জানিয়ে দিল। আনন্দ বলল, ঠিক আছে, ঠিকানাটা নিলাম। তোমাদের বাড়ি কিন্তু আমি যাব। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। কেউ কিছু মনে করবে না তো? কারণ মনে করা করিতে আপনার কি কিছু যাবে আসবে? তার মানে? মানে আসবেন, যখন খুশি আপনি আসবেন। সে তো অনেক দেরি। মাঝখানের এই দিনগুলো কি কেমন করে কাটবে? আমাকে দেখার আগে যেমন করে কাটতো। কি? তা তো আর হয় না। কেন মশাই? বুঝতে পারছো না? না। সত্যি? তাহলে কারণটা বলি? থাক, আর বলতে হবে না। ভাবছি কলকাতায় গিয়ে একটা কাজ করব। কি? তোমাকে রোজ একখানা করে চিঠি লিখব। ওমা, না না, কিছুতেই না। চিঠি টিঠি একদম লিখবেন না। কেন? কেন লিখব না? না, সবাই কি ভাববে? যা সত্যি তাই ভাববে। না না না, আমি ভারী লজ্জায় পড়ে যাব। কারোর মুখের দিকে তাকাতে পারবো না। আর সুধাটা তো। সুধা কি? আমাকে পাগল করে ছাড়বে একেবারে। আনন্দ আর সুনীতির বাকি কথাগুলো আর শোনা হলো না। তার আগেই পাশ থেকে কে ডেকে উঠল, বিনুদা। চমকে পিছন ফিরতে বিনু দেখতে পেল ঝুমা। চোখাচোখি হতেই মেয়েটা হাসল, এখানে কি করছ? চুপ। ঝুমাটা ভারী চালাক। চট করে ব্যাপারটা বুঝে নিয়ে ফিসফিস গলায় বলল, লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনে কি হবে? চলো আমরা ওই দিকটা যাই। আনন্দ আর সুনীতি এত তন্ময়, নিজেদের নিয়ে এতই মগ্ন যে বিনুদের অস্তিত্বও টের পেল না। বিনু শুধল, ওইদিকে কোথায় যাবে? চলো না পুকুর ঘাটে গিয়ে বসি। অনিচ্ছা সত্ত্বেও ঝুমার সঙ্গে যেতে হলো। শান বাঁধানো পুকুর ঘাটে এসে জলে পা ডুবিয়ে পাশাপাশি দুজনে বসল। পুকুরের ওপারে ধানের ক্ষেত। এই তো সেই দিন বিনুরা রাজ দিয়া এলো। পুরোপুরি একটা মাসও হয়নি। তখন ধান গাছগুলো সবে শীষ ছাড়তে শুরু করেছে। আর এখন কার্তিকের এই শুরুতে পাতা আর দেখা যায় না। ধানের মঞ্জুরিতে মঞ্জুরিতে চারিদিক ছেয়ে গেছে। সবুজ তুষের ভেতর এখন অবশ্য দুধ জমেছে, একটু টিপলেই বেরিয়ে আসে। কদিন পর আর এই দুধ থাকবে না, ঘন হয়ে জমাট বেঁধে এক এক দানা শস্য হয়ে যাবে। মানুষের বাঁচার আশ্বাস তার সঞ্জীবনী। এখনও মাঠ জুড়ে সবুজের সমারোহ। যুগল বলেছে কদিন পর অঘ্রাণ পড়লেই এই রং আর থাকবে না। ধান পেকে মাঠের ঝাঁপি সোনালি লাবণ্যে ভরে যাবে। পা দিয়ে জলে ঢেউ তুলতে তুলতে ঝুমা ডাকল, বিনুদা। আমার কিন্তু খুব মন কেমন করবে। কেন? কেন আবার? তোমার জন্য। বিনু কোনো উত্তর দিল না। ঝুমা আবার বলল, সেদিন নৌকোয় করে আমরা ফুল তুলতে গিয়েছিলাম। তুমি কাউ ফল পাড়তে গিয়ে জলে ডুবে গিয়েছিলে।
তারপর ওই যে পুজোর সময় পাশাপাশি বসে আমরা থিয়েটার দেখলাম। ম্যাচরার তীরে নৌকো চড়ে যুগলের সঙ্গে সুজনগঞ্জে যাত্রা শুনতে গেলাম। কলকাতায় গিয়ে কিন্তু এইসব আমার খুব মনে পড়বে। বিনু কিছু বলল না, আস্তে আস্তে আবার মাথা নাড়ল। তোমরা কলকাতায় যাবে না বিনুদা? যাব না মানে? ছুটির পর স্কুল খুললেই অ্যানুয়াল পরীক্ষা, এখানে বসে থাকলে পরীক্ষা দেবো কি করে? তা তো ঠিকই। তোমরা কবে যাচ্ছ? অক্টোবরের 22 তারিখে আমার স্কুল খুলবে, তার আগেই যাব। কলকাতায় গেলে আমাদের বাড়ি আসবে তো? হ্যাঁ, যাব। আমাদের বাড়ি হেদোর কাছে, 32 নম্বর রামকান্ত চাটুর্যে লেন। বিনু কি বলতে যাচ্ছিল তার আগেই বাড়ির ভিতর থেকে ডাক এলো, কোথায় গেলি রে তোরা? এই বিনু দাদা, ঝুমা দিদি, শিগগির বাড়ি আয়। চলো বাড়ি যাই, দাদু ডাকছে। আমাদের বাড়ি যাবার কথা মনে থাকে যেন, তুমি তো আবার বড্ড ভুলে যাও। না না, ভুলবো না। তবে কি? আমি তো একা একা অত দূর যেতে পারবো না, আমি বাবাকে বলবো। না নিয়ে গেলে কিন্তু যাওয়া হবে না। ভুরু কুঁচকে বিনুর দিকে তাকালে ঝুমা, গলার স্বরে ধিক্কার মিশিয়ে বলল, কি ছেলে তুমি? ভবানীপুর থেকে 2 নম্বর দোতলা বাসে উঠবে, সোজা হেদো এসে নামবে। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমিই আগে তোমাদের বাড়ি যাব। কার সঙ্গে যাবে? কার সঙ্গে? আমার মামার সঙ্গে। তখন শুনলে না, সুনীতিদিকে মামা বলছিল তোমাদের বাড়ি যাবে। মামা গেলেই আমি তার পিছু নেব। হ্যাঁ, সেই ভালো। আচ্ছা বিনুদা, কি? সুনীতিদির সঙ্গে মামার খুব ভাব, তাই না? তোমার সঙ্গে আমারও খুব ভাব। বিনু উত্তর দিল না, আর চোখে একবার ঝুমাকে দেখে নিল। বাড়ি ফিরবার পর ঝুমারা বেশিক্ষণ আর থাকল না। সন্ধে নামতে না নামতেই তারা চলে গেল। যাওয়ার সময় হেমনাথ বললেন, তোরা কাল দুপুরে স্টিমারে যাচ্ছিস তো? হ্যাঁ, যদি পারি আমি স্টিমার ঘাটায় যাব, আবার কষ্ট করে। কষ্ট আর কি। দিন 2 আগে কোজাগরি পূর্ণিমা গেছে, তার রেশ এখনও রয়েছে। সন্ধ্যের ঠিক পরেই আকাশের গা বেয়ে রূপোর থালার মতন চাঁদ উঠে এলো। চারদিকে বাগানে, ধান খেতে, পুকুরে শান্ত স্থির টলটলে জলে জ্যোৎস্নার বান ডাকল। পাখিদের আর সারা শব্দ নেই। সারাদিনের ক্লান্তি মাখা দেহে তাদের ঘুম নেমে এসেছে। বিকেলবেলা থেমে থেমে ঝিঁঝিরা ডাকছিল, এখন আর মাঝখানে ছেদ নেই। একটানা তাদের কণ্ঠ সাধনা চলছে। ঝুমারা খানিক আগে চলে গেছে। অবনীমোহন বললেন, বিনু, ঝিনুক, সুধা, সুনীতি, যা তোরা সব পড়তে বসে যা। দক্ষিণের ঘরের বারান্দায় পাটি পেতে 2খানা হেরিকেন জেলে 4 জনে পড়তে বসল। বিনুর দেখা দেখি হিংসে আজকাল ঝিনুকও পড়তে বসে। বিনুর কাছাকাছি বসেছিল ঝিনুক। কিছুক্ষণ পড়ার পর সবার কান বাঁচিয়ে ঝিনুক ডাকল, বিনু দাদা। কি বলছো? তখন তোমরা কি করছিলে? সেদিন লক্ষ্মীসরা আনতে যাবার সময় ঝিনুককে সঙ্গে নেয়নি বিনু, সেই জন্য মায়ের হাতে মার খেতে হয়েছিল। সেই থেকে ঝিনুকের সঙ্গে বিনু বিশেষ কথা বলে না। মনে মনে মেয়েটার উপর খুব রেগে আছে। নিষ্পৃহ সুরে বিনু বলল, কখন? বিকেলবেলা তুমি আর ঝুমা পুকুর ঘাটে পা ডুবিয়ে বসেছিলে, সেই তখন। তুমি আমাদের দেখেছ? প্রথমে সুনীতি দিদি গেল, পেছন পেছন আনন্দ দাদার পরে গেলে তুমি, তারপর ঝুমা, আর আমি ঝুমার পিছন পিছন গেলাম। অবাক বিস্ময়ে বিমূঢ়ের মতন তাকিয়ে থাকল বিনু। ঝিনুক কিন্তু থামেনি। তখন তোমরা কি করছিলে বলো না? গল্প করছিলাম। কি গল্প? সে অনেক রকম। হোক অনেক রকম, তুমি বলো না। আমারও তো মনে নেই। যা মনে আছে তাই বলো না। ঝুমারা তো কালকে কলকাতা চলে যাবে, আর আমরাও তো কদিন পরে যাচ্ছি। তাই ঝুমা বলছিল কলকাতায় গেলে ওদের বাড়ি যেতে, আর ওরাও আমাদের বাড়ি আসবে, এইসব নিয়েই কথা। হঠাৎ আলো নিভে গেলে যেমন হয়, ঝিনুকের মুখখানা নিমেষে সেই রকম মলিন হয়ে গেল। চোখ দুটি কেমন যেন ব্যথিত আর করুণ।
কাঁপা শিথিল গলায় সে বলল, তোমরা কলকাতায় চলে যাবে? বারে, আমরা এখানে সারা জীবন থাকতে এসেছি নাকি? মুখখানা আরও বিষণ্ণ হয়ে গেল ঝিনুকের। নীলকান্ত মনির মতন চোখের তারা দুটো জলে ডুবে যেতে লাগলো। এই মেয়েটার জন্য কদিন আগে যে মার খেতে হয়েছিল তা আর মনে থাকল না বিনুর। ঝিনুকের জন্য হঠাৎ অত্যন্ত মমতা বোধ করল সে। গাঢ় গলায় বলল, তুমি কাঁদছো? ঝিনুকের চোখ থেকে পোখরাজের দানার মতন জলের বিন্দুগুলো টপ টপ করে ঝরতে লাগলো। বিনুর দিকে সে আর তাকিয়ে থাকতে পারছিল না। আপনা থেকেই তার মাথাটা নিচের দিকে নেমে গেল। বিনু ভীষণ বিব্রত বোধ করছিল। সবার কান বাঁচিয়ে যতখানি সম্ভব চাপা গলায় বলতে লাগলো, এই বোকা মেয়ে, কাঁদে না, কাঁদছো কেন? ঝিনুকের কান্না থামল না। শব্দ করে সে অবশ্য কাঁদছে না, নীরবে পোখরাজের দানাগুলো বিরামহীন ঝরেই যাচ্ছে। আরে বাবা, আমরা তো আর এক্ষুনি চলে যাচ্ছি না, আমরা আরও কিছুদিন থাকবো। পরের দিন দুপুরবেলা শিশিরদের বিদায় জানাবার জন্য হেমনাথ স্টিমার ঘাটায় গেলেন। তার সঙ্গে সুনীতি, ঝিনুক আর বিনু। শিশিররা ততক্ষণে এসে গেছেন। তাদের সঙ্গে এসেছেন রামকেশ্বর আর তার স্ত্রী, অর্থাৎ শিশিরের বাবা মা। শিশিররা এখনও স্টিমারে ওঠেনি, জেটিতে দাঁড়িয়েছিলেন। শিশিরের মা খুব কাঁদছিলেন আর আঁচলে ঘন ঘন চোখ মুছছিলেন। রামকেশবের চোখ দুটিও ফোলা ফোলা, ঈষৎ আরক্ত। বোঝা যায় গোপনে তিনিও কেঁদেছেন। দীর্ঘ 1 বছরের জন্য ছেলে কলকাতায় চলে যাচ্ছে। বিদায়ের সময় কেউ আর স্থির থাকতে পারছেন না। শিশির, স্মৃতিরেখা, রুমা, কারোর চোখই শুকনো নেই। সবাই ভারাক্রান্ত, বিষাদ মলিন। রামকেশব এবং তার স্ত্রীর কান্না ওদের মধ্যে সঞ্চারিত হয়েছে। হেমনাথ বললেন, খুব তো কান্নাকাটি চলছে, স্টিমার কটায় ছাড়বে হুঁশ আছে? শিশির যেন সময় সম্বন্ধে এতক্ষণে সচেতন হলেন। বললেন, 12:15 বলেই পকেট থেকে চেনে বাঁধা ঘড়িটা বার করলেন। ইস, 12টা বাজে, আর মাত্র 15 মিনিট সময় আছে হাতে। বেশ মানুষ তোমরা, এই মালপত্রগুলো স্টিমারে তুলতে হবে না? টিকিট কাটা হয়েছে? হ্যাঁ, টিকিটটা আমরা কালই কেটে রেখেছি। কিসে যাচ্ছিস, ডেকে না কেবিনে? ডেকে। মালপত্র তুলবার ব্যবস্থা কর, ছেলেপুলে নিয়ে যাবি, হাত পা ছড়িয়ে বসবার শোবার মতন খানিকটা জায়গা তো চাই। 1 রাতের মতন স্টিমারে কিন্তু থাকতে হবে। অতএব হিন্দুস্থানি কুলিদের ডাক পড়ল। মালপত্র মাথায় নিয়ে তারা স্টিমারের দিকে ছুটল। সবাইকে সঙ্গে করে হেমনাথও স্টিমারে এলেন। তার নির্দেশ মতন চারদিকে বাক্স, ট্রাঙ্ক, টিফিন ক্যারিয়ার এইসব নামিয়ে রেখে কুলিরা ডেকের অনেকখানি জায়গা দখল করে ফেলল। মাঝখানে পেতে দিল ঢালাও বিছানা। হেমনাথ বললেন, সাবধান মতন যাবি, আর কলকাতায় পৌঁছেই একটা সংবাদ দিয়ে চিঠি লিখবি। হ্যাঁ, লিখব। আর এর মধ্যে যদি ছুটি ছাটা কিছু পাস তো বৌমাদের নিয়ে চলে আসবি। সরকারি চাকরি তো, ছুটি ছাটা বড় কম। আসছে বছর পুজোর আগে আসার তো আর সম্ভাবনা নেই। বাড়ি আসার ব্যাপারে শিশির, রামকেশব এবং হেমনাথের মধ্যেই কথা হতে লাগলো। এদিকে ঝুমা বিনুর গা ঘেঁষে দাঁড়িয়েছিল। ডাকল, মেনুদা, সেই কথাটা মনে আছে তো? কোনটা? কলকাতায় গিয়ে আমাদের বাড়ি যাবে, আর আমি তোমাদের বাড়ি যাব। হ্যাঁ, মনে আছে, কিন্তু তুমি আমাদের বাড়ি আগে আসবে। কথায় কথায় খেয়াল ছিল না। হঠাৎ বিনুর চোখ পড়ল, একটু দূরে জলের কাছটায় স্টিমারের রেলিং ধরে সুনীতি আর আনন্দ খুব ঘন হয়ে দাঁড়িয়ে আছে। একটু পর স্টিমার ঘাটা থেকে ঘণ্টির শব্দ ভেসে এলো। হিন্দুস্থানি কুলি আর খালাসিরা চিৎকার করে উঠল, যারা স্টিমারে যাবেন না তারা যেন নেমে যান, কেননা গ্যাংওয়ে এক্ষুনি সরিয়ে নেওয়া হবে। হেমনাথ ব্যস্ত হয়ে পড়লেন, এবার আমরা নামবো শিশির। সুনীতি কোথায় গেল রে? বিনু, ঝিনুক? বিনুরা কাছেই ছিল। সুনীতি ছুটে এলো। তারপর আরম্ভ হলো প্রণাম পর্ব। শিশিররা একে একে হেমনাথ, রামকেশব আর তার স্ত্রীকে প্রণাম করলেন। বিদায় নিয়ে আশীর্বাদ করে হেমনাথরাও জেটি ঘাটে নেমে এলেন। তার নামবার সঙ্গে সঙ্গেই গ্যাংওয়ে সরিয়ে নেওয়া হলো।
জেটি আর স্টিমারের মাঝখানে কাঠের পাটাতনের সংযোগটুকুও ছিন্ন হয়ে গেল। তারপর 2 মিনিটও কাটল না, ভোঁ বাজিয়ে স্টিমার ছেড়ে দিল। তার দুধারে বড় বড় চাকা দুটো নদী তোলপাড় করে বিপুল গর্জনে ঘুরে চলেছে, ফলে ঢেউ উঠছে পাহাড় প্রমাণ, আর তাতে চারিদিকের নৌকোগুলো মোচার খোলার মতন দুলে চলেছে। স্টিমারের যত যাত্রী সব এদিকের রেলিংয়ের কাছে ভিড় জমিয়েছে আর সমানে হাত নাড়ছে। তাদের ভিতর ঝুমাদেরও দেখতে পাওয়া যাচ্ছে। ঝুমা হাত নাড়ছিল না, রুমাল ওড়াচ্ছিল। ঝুমার জন্য মনটা ভারী খারাপ হয়ে গেল বিনুর। আস্তে আস্তে সেও হাত নাড়ছিল। প্রথম দিকে স্টিমারটার গতি ছিল রাজহাঁসের মতন মন্থর। ধীরে ধীরে তাতে দুর্গম বেগ এসে যেতে লাগলো। একসময় ঝুমাদের নিয়ে অনেক দূরে একটা বিন্দু হয়ে মিলিয়ে গেল স্টিমারটা। এতক্ষণ পলকহীন তাকিয়েছিলেন শিশিরের মা। যখন আর স্টিমারটা দেখা গেল না, আচমকাই জোরে শব্দ করে কেঁদে উঠলেন। শিশিরের মায়ের কান্না দেখতে দেখতে হঠাৎ কেন কে জানে বিনুর মনে হলো তারা যখন রাজদিয়া থেকে চলে যাবে, নদী তীরে দাঁড়িয়ে ঝিনুকও হয়তো এই রকমভাবেই কাঁদবে। একদিকে ঝুমা আর একদিকে ঝিনুক, দুইয়ের মাঝখানে নিজেকে কেমন যেন মনে হয় বিনুর। দুর্গাপুজোর পর কোজাগরি, তারপর একে একে কালী পুজো, ভাতৃদ্বিতীয়াও চলে গেল। অবনীমোহন কলকাতায় ফেরার কথা আর বললেন না। কার্তিকের শেষাশেষি একদিন সুরমা বললেন, কি গো, তোমার মতলবটা কি বলো তো? কিসের মতলব? কলকাতায় ফিরছ কবে? কলকাতায় আর ফিরছি না। তার মানে? ভাবছি ইস্ট বেঙ্গলেই থেকে যাব। কি বলছো তুমি? মাথার ভেতর সেই পোকাটা আবার নড়ে উঠেছে। পুবের ঘরের দাওয়ায় বসে সুরমা আর অবনীমোহন কথা বলছিলেন। তারা ছাড়া আরও 2 জন এখানে রয়েছে, বিনু এবং ঝিনুক। সুধা সুনীতি কোথায় কে জানে, হয়তো ভিতর বাড়িতে স্নেহলতা শিবানীর সঙ্গে গল্প টল্প করছে, কিংবা বাগানে ঘুরে বেড়াচ্ছে। হেমনাথ বাড়ি নেই। ভোরবেলা উঠেই কি একটা কাজে কমলাঘাটের গঞ্জে গেছেন। ফিরতে ফিরতে রাত দুপুর। এখন সময়টা বিকেল। এই তো খানিক আগে দুপুর পার হয়েছে, কিন্তু এরই মধ্যে হেমন্তের শেষ বেলাটা দ্রুত জড়িয়ে যাচ্ছে। রোদ কেমন যেন মলিন আর স্তিমিত। বাগানে ছায়া ঘন হতে শুরু করেছে। অনেক দূরে পুকুর এবং ধান ক্ষেতের ওপারে আকাশ আর দিগন্ত যেখানে একাকার, সেই জায়গাটা কেমন যেন ঝাপসা। বেলা থাকতে থাকতে কি ওখানে হিম পড়ছে? বিনুর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। মা বাবার মুখের দিকে পলকহীন সে তাকিয়ে আছে। গুগ্রাসে তাদের কথা গিলছে। ঝিনুকও একদৃষ্টে তাকিয়েছিল। অবনীমোহন যখন বললেন কলকাতায় আর ফিরবেন না, রাজদিয়াতেই থেকে যাবেন, তখন থেকেই উত্তেজনায় আনন্দে বিনুর বুকের ভিতরটা দুলতে শুরু করেছে। আদিগন্ত ধানের ক্ষেত, জলপূর্ণ প্রান্তর, পাখির ঝাঁক, লাড়মোড়, হেমনাথ, যুগল, দ্বীপের মতন ভাসমান গ্রামগুলি, সুজনগঞ্জের হাট, যাত্রার আসর, সব একাকার হয়ে এই স্নিগ্ধ শ্যামল দেশ বিনুকে একেবারে জাদু করে ফেলেছে। এদের ছেড়ে যেতে হলে ভয়ানক কষ্ট হতো তার। ওদিকে সংশয়ের গলায় সুরমা বললেন, কি বলছো তুমি? সত্যি সত্যি কলকাতায় যাবে না? কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না? কিন্তু কিন্তু নয়, আমি মনস্থির করে ফেলেছি। মাথার ভেতর সত্যি তাহলে তোমার পোকাটা নড়েছে, তাই তো? ইয়েস ম্যাডাম, ইয়েস। সুরমা অবাক হলেন না, কেননা 30 বছর ধরে তিনি অবনীমোহনকে দেখে আসছেন। মানুষটি বিচিত্র, আর 10 জনের সঙ্গে অবনীমোহনের মেলে না। তার স্বভাবের ভিতর কোথায় যেন একটা অস্থির যাযাবরের বাস। সেটা দুদণ্ড তাকে পা পেতে বসতে দেয় না, নিয়ত ছুটিয়ে নিয়ে বেড়ায়। কেউ হয়তো কোনো অজানা দেশের গল্প করল, অমনি ঘর সংসার ভুলে অবনীমোহন ছুটলেন। কিছুদিন সেখানে গিয়ে থাকতে না পারলে তার স্বস্তি নেই। কেউ হয়তো রমণীয় কোনো দৃশ্যের, কোনো পাহাড়, নদী, জলপ্রপাত কিংবা সমুদ্রের খবর নিয়ে এলো। আর যায় কোথায়? অবনীমোহনের ঘুম গেল, খাওয়া গেল, জগৎ রসাতলে যাক, তিনি সেই সব জায়গায় না গিয়ে পারবেন না। আজ রামেশ্বর, কাল অমরকণ্ঠ, পরশু দ্বারকা,
সারা বছর এইসব লেগেই আছে। চিরদিন এই ছোটাছুটির খেলাই দেখে আসছেন সুরমা। এর জন্য ছেলে মেয়েগুলোর ক্ষতিও কি কম হয়েছে? কোথাও গিয়ে সেই জায়গাটা যদি মনে ধরে গেল, কার সাধ্য সহজে সেখান থেকে অবনীমোহনকে নড়ায়? যতক্ষণ না নতুন চমকপ্রদ কোনো অঞ্চলের খবর আসছে, তিনি সেখানেই থেকে যাবেন। একবার কাশী গিয়ে তো বছরখানেক কাটিয়েই এলেন, আরেকবার মধুপুরে থেকে এলেন 9 মাসের মতন। এই করে সুনীতির 2 বছর নষ্ট হয়েছে। সুধার কাছে 3 বছর, নইলে এতদিনে ওরা বিয়ে পাশ করে যেত। বিনুর অবশ্য ক্ষতি হয়নি, 1 বছর যেতে যেতে কোনো রকমে বেঁচে গেছে। দেখে শুনে এক এক সময় তাকে দায়িত্ব জ্ঞানহীন মনে হয়। আসলে কিন্তু তিনি তা নন। এই যে নিয়ত ছুটে বেড়াচ্ছেন, সেটা যেন পুরোপুরি সজ্ঞানে নয়, বিচিত্র এক ঘোরের মধ্যে। অস্থিরতার ঈশ্বর যেন তাকে 2 অদৃশ্য ডানা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর তীক্ষ্ণ চোখে লক্ষ্য রাখছেন। না, থামবার উপায় নেই অবনীমোহনের। দূরদেশের আকর্ষণই শুধু নয়, কলকাতা শহরেই কি কম ছুটোছুটি করে বেড়ান অবনীমোহন? বছরে কতবার যে বাড়ি বদলান তার আর লেখাজোখা নেই। আজ হয়তো টালিগঞ্জে আছেন, কাল লরিতে মালপত্র চাপিয়ে চলে গেলেন কসবা, পরশু পাড়ি জমালেন বাগবাজারে। অবনীমোহনের পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত, ছুটে ছুটে বিরক্ত সুরমা প্রথম প্রথম বলতেন, এক জায়গায় 2 দিন স্থির হয়ে থাকতে কি তোমার একটুও ইচ্ছে করে না? না সখী, না। কি যে তোমার এত ঘোরার বাই, আমার আর ভালো লাগে না। আমার কি ভালো লাগে জানো? কি? নিত্য নতুন। নিত্য নতুন কি? নিত্য নতুন জায়গা না মানুষ? 2। তাই নাকি? আমি কিন্তু পুরনো হয়ে গেছি। দেখো, এই বয়সে আবার নতুনের পিছনে ছুটো না। তার আর উপায় নেই প্রাণেশ্বরী। ও, উপায় থাকলে বুঝে ছুটতে? ভেবে দেখিনি, এবার থেকে ভাববো। ভালো কথাই মনে করিয়ে দিলাম দেখছি। আমার স্বভাবটাই তো জানো তুমি, কেমন সৃষ্টি ছাড়া। কোথাও একটানা থাকতে ইচ্ছে করে না। এক কাজ আমার বেশি দিন করতেও ইচ্ছে করে না। স্বভাবের এই যাযাবর তার নিজেরই কি কম ক্ষতি করেনি? অবশ্য এই ক্ষতিকে ক্ষতি বলেই তিনি মানেন না। সাধারণ মানুষ পায়ের তলায় নিশ্চিন্ত একটু আশ্রয় পেলেই স্থির হয়ে বসে, সেইখানেই জীবনকে ফুলে ফুলে ভরে তোলে। অবনীমোহন কোনোদিনও তা পারলেন না। পায়ের নিচে স্থির ভূমি তো কতবারই তিনি পেয়েছেন। প্রথম জীবনে বিরাট সরকারি চাকরি পেয়েছিলেন, সেটা থাকলে এতদিনে 1000 টাকার বেশি মাইনে হয়ে যেত। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই চাকরি ছেড়ে কলেজে অধ্যাপনা শুরু করলেন। অধ্যাপক হিসেবে প্রচুর খ্যাতি হলো, কিন্তু তার আয়ুও বেশি দিন না, বড়জোর বছর 4। তারপর কালো কোট গায়ে চাপিয়ে উকিল সাজলেন। ওকালতিতে যথেষ্ট পয়সা হলো, কিন্তু একদিন দেখা গেল আদালতের বদলে শেয়ার মার্কেটে যাতায়াত শুরু করেছেন। শেয়ার মার্কেটের রহস্য কিছুদিন তাকে আচ্ছন্ন করে রাখল। মোট কথা, কোথাও নোঙর ফেলে বসা তার স্বভাবে নেই। এটা ছাড়ার জন্য তার কতখানি ক্ষতি হলো, ওটা পেয়ে কতখানি লাভবান হলেন, অবনীমোহন কোনো দিন তা ভাবেননি। লাভ ক্ষতি কোনো কিছুর জন্যই তার অনুশোচনা নেই, দুঃখ নেই, আসক্তিও নেই। এই বসুন্ধরায় কত দিকে কত রঙের মেলা সাজানো, এক জায়গায় থেমে থেকে জীবনকে একরঙা প্রতিমা বানাতে চান না অবনীমোহন। সমস্ত পিছু টান আর একঘেয়েমি ছিঁড়ে সামনের দিকে তিনি শুধু ছোটেন আর নিজের জন্য এক আশ্চর্য জগৎ গড়ে তোলেন। অবনীমোহন যখন একবার স্থির করেছেন যে যাবেন না, তখন এই রাজদিয়াতেই থেকে যেতে হবে। যতদিন পূর্ব বাংলা তাকে মুগ্ধ বিস্মিত চমৎকৃত করে রাখছে, ততদিন এখান থেকে যাবার কোনো আশাই নেই। তবু সুরমা বললেন, দুম করে বলে বসলে তো হবে না, সব দিক তুমি ভেবেছ? সব দিক বলতে? প্রথমে ছেলে মেয়েদের পড়াশোনার কথাই বলো। বছর শেষ হতে চলল, আর কটা দিন পরেই পরীক্ষা। এখন এখানে থেকে গেলে নির্ঘাত একটা করে বছর নষ্ট। নষ্ট যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। কেমন করে? দেখি, মামা বাবুর সঙ্গে পরামর্শ করে দেখি। ছেলে মেয়েগুলোর যা হবে তা তো বুঝতেই পারছি, কিন্তু তোমার ব্যবসা
এত খেটে খুঁটে দাঁড় করালে তার কি হবে? রাজদিয়া আসার আগেই ব্যবসা শুরু করেছিলেন অবনীমোহন, এজেন্সির ব্যবসা। কয়েকটা বড় বড় বিলিতি কোম্পানির এজেন্সি জোগাড় করেছিলেন। এই জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। রাত দিন কত যে ছোটাছুটি করেছেন আর কত লোককে যে ধরেছেন তার হিসেব নেই। ব্যবসা আর করব না, ভালো লাগছে না। কি, ব্যবসা করবে না? না। ব্যবসা নাই বা করলে, কিন্তু কলকাতায় বাড়ি ভাড়া করা আছে, সেখানে আমাদের মালপত্র আছে, সেসবের কি হবে? মাঝখানে আমি একবার কলকাতায় যাব, সমস্ত বন্দোবস্ত করে আসব। যা ভালো বোঝো করো, আমি আর কি বলবো। এই পূর্ব বাংলায় যে তোমার কতদিন ভালো লাগবে তাই আমি এখন ভাবছি। কবে আবার বলবে এখান থেকে পাতারি গুটিয়ে আর এক জায়গায় চলো। হেসো না তো, অমন করে হেসো না। তবে কি করব? তোমার হাসি দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। সত্যি, একটা কথা ভাবলে আমার মাথা ঠিক থাকে না। কি কথা? 50 বছর বয়স হলো তোমার, এখনো এই ওড়ার স্বভাব গেল না। কবে যে তোমার স্থিতি হবে? ওইটা বোধ হয় আর এই জন্মে হবে না। আমারও তাই মনে হয়, এই জন্মে আর তোমার হবে না। এবার অবনীমোহন যা বললেন তা এই রকম। পৃথিবীতে কদিনের জন্যই বা মানুষ আসে? 50, 60 কিংবা 70 বছর, তার বেশি তো নয়। অল্পক্ষণের এই প্রবাসে এক জায়গায় স্থির হয়ে গিয়ে জীবনকে বদ্ধ জলার মতন গতিহীন বর্ণহীন করে তোলার কোনো মানেই হয় না। তার চাইতে বহতা নদীর মতন দেশ দেশান্তরে ঘুরে যত দিকের যত মাধুর্য পারো লুট করে নাও। জীবন সম্পর্কে অবনীমোহনের ধ্যান ধারণার সঙ্গে সুরমার মেলে না। বিরক্ত গলায় তিনি বললেন, শোনো, চিরকাল ওই এক বক্তৃতা শুনে শুনে আমার কান পচে গেল। অবনীমোহন কি একটা বলতে যাচ্ছিলেন, ভিতর বাড়ি থেকে স্নেহলতার গলা ভেসে এলো, রুমু, এই রুমু। মামিমা ডাকছে, যাই আমি। একটু পর অবনীমোহনও উঠলেন। তিনি অবশ্য ভিতরে গেলেন না, উঠোন পেরিয়ে বাগানের গাছপালার ভিড়ে অদৃশ্য হলেন। তারপর খানিকটা সময় কাটল। হেমন্তের শেষ বেলাটা দ্রুত নিভে যাচ্ছে। লাটাইতে সুতো গুটোনোর মতন কেউ যেন দিনান্তের রোদটুকু টেনে নিতে শুরু করেছে। গাছপালার মাথায় দূরের ধান বনে গাঢ় বিষাদের মতন কি যেন নামছে। আশ্বিন মাসে বিনুরা যখন রাজদিয়া এলো, আকাশ তখন কত উজ্জ্বল। সারা বর্ষার জলে ধুয়ে ধুয়ে তার নীল রংখানি শরতে খুলে গিয়েছিল। সমস্ত দিন পরিষ্কার আয়নার মতন আকাশটা ঝকঝক করত, কিন্তু কার্তিক পড়তে না পড়তেই তার চেহারা বদলে গেল। আকাশ এখন ধূসর শোকাতুরের মতন সারাদিন বিষণ্ণ হয়ে থাকে। একটু পরেই ঝপ করে সন্ধে নেমে যাবে। তার নিঃশব্দ আয়োজন চলছে চারদিকে। হঠাৎ পাশ থেকে ঝিনুক ডেকে উঠল, বিনু দাদা। বিনু ঝাপসা আকাশের দিকে তাকিয়েছিল। সেদিকে চোখ রেখেই আস্তেই করে সাড়া দিল। ঝিনুক বলল, কি মজা না? কিসের মজা? পারে মিশামশাই কি বলল শোনোনি? কি বলল? তোমাদের কলকাতায় যাওয়া হবে না। তোমরা এখন রাজদিয়াতেই থাকবে। জানো বিনুদা? কি? আমার খুব আনন্দ হচ্ছে। তোমার? বিনুর যে আনন্দ হচ্ছিল না তা নয়, কিন্তু হঠাৎই তার ঝুমার কথা মনে পড়ে গেল। বলল, আমাদের কলকাতা যাওয়া না হলে ভারী মুশকিল হবে। কিসের মুশকিল? ঝুমারা কলকাতায় আমাদের বাড়ি আসবে বলেছিল। আমরা না এলে ওরা এসে নিশ্চয়ই ফিরে যাবে। ঝিনুক এক দৃষ্টে বিনুকে দেখল। মনে মনে তার ভীষণ রাগ হচ্ছিল। একসময় গম্ভীর গলায় বলল, তাহলে রাজদিয়াতে থাকতে তোমার আনন্দ হচ্ছে না, তাই না? বিনু ঝুমার কথা ভাবছিল, তাই সাড়া দিল না। রাগ করে আর কোনো কথাই বলল না ঝিনুক, গাল ফুলিয়ে বসে থাকল। হেমন্তের সন্ধেটা যেন সরু সুতোয় ঝুলছিল। সুতোটা ছিঁড়ে গিয়ে ছপ করে সেটা নেমে এলো। ঘরে ঘরে সন্ধে প্রদীপ দেখাতে বেরিয়ে পুবের বারান্দায় এসে স্নেহলতা অবাক। বিনু আর ঝিনুক তখনও বসে আছে,
স্নেহলতা বললেন, তোরা এখানে? হ্যাঁ। ভূতের মতন চুপ করে বসে আছিস, কি করছিস তোরা? এমনি বসে আছি। স্নেহলতা আবার কি বলতে যাচ্ছিলেন, ঝুমঝুম ঘণ্টির আওয়াজ ভেসে এলো। মুখ ফেরাতেই দেখতে পেলেন ভবতোষদের সেই ফিটনটা উঠোনের দিকে আসছে। ঝিনুক বিনুও সেদিকে তাকিয়েছিল। ঝিনুক হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ল, বাবা এসেছে, বাবা এসেছে। একটু পর ফিটনটা উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ল। সত্যি সত্যি ভবতোষ এসেছেন। দরজা খুলে তিনি নেমে পড়লেন, আর ঝিনুক ছুটে গিয়ে তার কোলে চড়ে বসল। স্নেহলতা বললেন, এসো ভব, এসো। পুজোর আগে কটা দিন ভবতোষের বাড়িতে রান্নাবান্নার লোক ছিল না, নিজেই রেঁধে খাচ্ছিলেন। স্নেহলতা রাগারাগি করতে এই বাড়ি এসে খেয়ে যেতেন। তখন পরপর কদিন ভবতোষকে দেখা গেছে। তারপর রান্নার লোক ফিরে এলে এ বাড়ি আসা তার বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 20-22 দিন পর আজকে আবার এলেন। পুবের ঘরে এনে ভবতোষকে বসালেন স্নেহলতা। ক্ষিপ্র হাতে হেরিকেন জেলে গলা তুলে ডাকতে লাগলেন, সুধা, সুনীতি, রোমো, শিগগিরি আয়, ভবতোষ এসেছে। অবনীকেও ডেকে নিয়ে আয়। চারদিক থেকে ছোটাছুটি করে সুধা সুনীতিরা এসে পড়ল। সবাই এলে স্নেহলতা বললেন, তুমি কেমন মানুষ বাবু? আগে সেই যে দশমীর দিন এলে, তারপর থেকে তো আর পাত্তাই নেই। ভেবেছিলাম লক্ষ্মী পুজোর দিন আসবে, তাও তো এলে না। রোজই ভাবি আসবো, এই আসি করে আর আসা হচ্ছিল না। কত রাজকার্য তোমার। এখন তো কলেজ ছুটি, কষ্ট করে হেঁটেও আসতে হয় না, ঘোড়ার গাড়িতে উঠতে পারলেই হলো। সেইটুকুও কি তুমি পেরে ওঠো না? আসলে ব্যাপারটা কি জানেন খুড়িমা? কি? কিছুই আজকাল আর ভালো লাগে না। তা বৌমার কোনো খবর আছে? আছে। ও, কি খবর? ঝিনুকের মা লোক পাঠিয়েছে। হঠাৎ? অনেকদিন মেয়েকে দেখেনি, তাই। তাই কি? ওই লোকটার সঙ্গে ঝিনুককে পাঠিয়ে দিতে বলেছে। পাঠিয়ে দিতে বলেছে? তা নবাব নন্দিনী নিজে আসতে পারেননি? নবাব নন্দিনী যে কে ভবতোষ বুঝতে পারলেন। আচ্ছা গলায় কি বললেন বোঝা গেল না। সে এখানে থেকে গেছে কতদিন হয়েছে? মাস দেড়েকের মতন। আশ্বিনের 2 তারিখে ঢাকায় দিয়ে এসেছিলাম। তা 1.5 মাসের মধ্যে মেয়েকে কি একবারও তার মনে পড়েনি? এতকাল পরে মেয়ের জন্য তার সোহাগ উথলে উঠল যে একেবারে। ভবতোষ চুপ। এই প্রশ্নের উত্তর তিনি কেমন করে দেবেন? ওদিকে স্নেহলতা থামেননি। ধীরে ধীরে তার কণ্ঠস্বর উঁচুতে উঠতে লাগলো। আশ্চর্য মেয়ে ছেলে মানুষ তো! ভগবান যে কী বস্তু দিয়ে ওনাকে গড়েছিলেন! স্বামীর সঙ্গে হয় না, বনেনি, কিন্তু মেয়েটা 1.5 মাস ওই দুধের শিশু ছেড়ে আছে। এতদিন যখন থাকতে পেরেছে, তখন আর নতুন করে সোহাগের দরকার নেই। খুড়িমা, আপনি কি বলেন? কি ব্যাপারে? ঝিনুককে ঢাকায় পাঠাবে? স্নেহলতা এমনিতে প্রিয়ভাষিনী। গলা উঁচুতে তুলে কখনো কথা বলেন না। স্বভাবখানি যেমন মধুর, তেমনি স্নেহময় এবং আমোদপ্রিয়। কৌতুকের একটু ছোঁয়ায় এই বয়সেও তিনি সবার সঙ্গে তাল দিয়ে বেজে উঠতে পারেন। তিনি যে পথে হাঁটেন তার দুধারে যেন নিমেষেই থোকায় থোকায় সুগন্ধময় ফুল ফুটে যায়। আপন স্বভাবের কথা বুঝিবা তার মনে থাকল না। রাগের গলায় স্নেহলতা চেঁচিয়ে উঠলেন, না, কিছুতেই না। ঝিনুককে ঢাকায় পাঠাতে পারবে না। ঝিনুক এখানেই থাকবে। স্নেহলতার এমন ক্রুদ্ধ ভীষণ চেহারা আগে আর কখনো দেখেনি ভবতোষ। তিনি প্রায় বিমূঢ় হয়ে গিয়েছিলেন। ভয় ভয় বললেন, কিন্তু কি? ঝিনুককে যখন একবার দেখতে চেয়েছে। তোমার মতলবটা কি ভব? কিছু হয়তো বলবার ছিল ভবতোষের, কিন্তু আর সাহসে কুলল না। স্নেহলতার মুখের দিকেও তিনি তাকিয়ে থাকতে পারছিলেন না। তাড়াতাড়ি চোখ নামিয়ে দুরু দুরু বুকে বসে থাকলেন। স্নেহলতা আবার বলে উঠলেন,
শোনো ভব, তোমাকে পরিষ্কার আমি জানিয়ে দিচ্ছি, ঝিনুককে ঢাকায় পাঠানো চলবে না। ওই নবাবের বিটির যদি মেয়ে দেখতে ইচ্ছে হয়, এখানে এসে তাকে দেখে যেতে হবে, বুঝলে? আচ্ছা। আর এর ফলও কিন্তু ভালো হবে না। কিসের? কিসের আবার? ঝিনুককে ঢাকায় পাঠানোর। মাকে এখন দেখে না, সে একরকম ভালো, কিন্তু 2-4 দিনের জন্য পাঠিয়ে যদি দাও, আসবার সময় মেয়ের মন খারাপ হয়ে যাবে। এখানে আসার পরও তার রেশ থেকে যাবে। না না, ঢাকায় পাঠিয়ে আমি মেয়ের মন নষ্ট হতে দেব না। তাছাড়া ঝোঁকের মাথায় মেয়ে পাঠাতে তো চাইছো, কিন্তু অন্য দিকটা কি তুমি ভেবে দেখেছ? কোন দিকটা? ওরা যদি ঝিনুককে আর না পাঠায় ফেরত। কি বলছেন খুড়িমা? সেটা তো ঠিকই। মেয়ে ছাড়া তুমি বাঁচতে পারবে তো ভব? না 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 খুড়িমা, কখনো না। একটুক্ষণ চুপ। তারপর ভবতোষ মুখ তুলে স্নেহলতাকে দেখলেন। যেই চোখাচোখি হলো অমনি চোখ নামিয়ে নিলেন। বার কতক এই রকমই চলল। স্নেহলতা লক্ষ্য করেছিলেন। বললেন, আমায় কিছু বলবে তুমি? হ্যাঁ। কি বলবে? না, ঝিনুক তো আপনার কাছেই কয়েকদিন রইল, সেই পুজোর আগে থেকে আছে। তাতে কি হয়েছে? না, কিছু না। তবে ও কথা বললে যে তুমি? না, অনেক দিন হলো মেয়েটা আমার কাজ ছাড়া, একেবারে ভালো লাগছে না, তাই ভাবছি। কি? আমি আজ ওকে নিয়ে যাব। 3 পর আমার কলেজ খুলবে। কলেজ খুললে তো রাখার অসুবিধে। এই 3টে দিন ঝিনুক আমার কাছেই থেকে আসুক। একদম না, ঝিনুক কোথাও যাবে না। ঝিনুক আজকে এখানেই থাকবে। হ্যাঁ খুড়িমা। কি বলছো? তোমাকে তো সেই ছেলেবেলা থেকে দেখছি ভব, মানুষটা তুমি ভারী নরম। বাড়ি যেতে যেতে হয়তো মতি বদলে গেল তোমার। সেই লোকটা বুঝিয়ে সুঝিয়ে ঝিনুককে ঢাকায় নিয়ে যেতে পারে। লোকটাকে বিদেয় করে মেয়েকে নিয়ে যেও, কিচ্ছু বলবো না, কিন্তু তার আগে একদম না। তাহলে আর কি, আমি এখন যাই? এক্ষুনি কি যাবে? এখন বসো, রাত্রিরে একেবারে খাওয়া দাওয়া করে যেও। না খুড়িমা, আজকে আর খাবো না। বাড়িতে রান্নাবান্না করা আছে, এখানে খেয়ে গেলে সব নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতেই খেও। এতক্ষণ স্নেহলতার সঙ্গেই কথা বলছিলেন ভবতোষ। ঘরে যে আরও মানুষ আছে সেই দিকে লক্ষ্য ছিল না। এবার অবনীমোহনদের দিকে ফিরলেন তিনি। মৃদু হেসে বললেন, আমি কিন্তু খুড়িমার সঙ্গেই কথা বলে যাচ্ছি। অবনীমোহন বললেন, না না, দরকার থাকলে বলতে হবে বই কি। না, আপনার সম্বন্ধে আমার কিন্তু অভিযোগ আছে। কি অভিযোগ? রাজদিয়ায় এতদিন কাটালেন, অথচ আমার বাড়িতে একবারও এলেন না। সত্যি ভারী অন্যায় হয়ে গেছে। এবার একদিন যাব। আপনারা যে যাবেন না আমি বুঝতেই পারছি। গেলে এতদিনে ঠিকই যেতেন। পুজো টুজো তো গেল, এবার তো আপনারা কলকাতায় ফিরবেন। আমার ওখানে আর যাবেন কবে? আমরা আর কলকাতায় ফিরছি না। হ্যাঁ সত্যি? সত্যি। এবার থেকে আমরা আপনাদের রাজদিয়ারই বাসিন্দা হয়ে গেলাম। বারে, এটা তো খুবই আনন্দের কথা। কিন্তু কি, আপনারা শহরের মানুষ, চিরকাল কলকাতায় থেকেছেন, এই মেরমেরে নিঝুম গ্রাম দেশে কি বেশি দিন আপনার ভালো লাগবে? বলা মুশকিল। তবে ওধার থেকে সুরমা হঠাৎ বলে উঠলেন, তবে কি? মাথার ভেতর পোকাটা যতদিন কটকট করছে ততদিন ও এখানেই থাকবে। কৌতুকমাক চোখে স্বামীকে বিদ্ধ করলেন সুরমা। সুরমার কথাগুলো ভালো করে বুঝতে পারেনি ভবতোষ। কিছুটা বিমূঢ়ের মতো একবার তার দিকে একবার অবনীমোহনের দিকে তাকাতে লাগলেন। এই সময় হঠাৎ কি মনে পড়ে গেল অবনীমোহনের,
তাড়াতাড়ি ভবতোষের দিকে ফিরে বলে উঠলেন, আচ্ছা, আপনাকে পেয়েই ভালোই হলো। হ্যাঁ বলুন। আপনি তো এখানকার কলেজেই অধ্যাপনা করেন। হ্যাঁ। একটা ব্যাপারে আমার একটু সাহায্য চাই। হ্যাঁ বলুন। আমি আমার মেয়েদের ভর্তি করব এখানকার কলেজে। কাল পরশুর মধ্যেই মামাবাবুকে নিয়ে আপনার বাড়ি যাব, তখন বলবো। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ গল্প টল্প করে ভবতোষ উঠে পড়লেন। বেশ কিছুক্ষণ হলো ভবতোষ চলে গেছেন। তারপরও স্নেহলতারা উঠলেন না, পুবের ঘরেই বসে থাকলেন। তাদের মধ্যে ভবতোষের কথাই হতে লাগল। ভবতোষের সংসারের কথা ভেবে সবাই দুঃখিত, বিষণ্ণ, ব্যথিত। তিনটে তো মোটে মানুষ, ভবতোষ, তার স্ত্রী এবং ঝিনুক। তিনজনে আজ তিন জায়গায়, একজন ঢাকায় আর দুজন রাজদিয়ার দু প্রান্তে। সংসারটা তিন টুকরো হয়ে তিন দিকে ভেসে বেড়াচ্ছে। অথচ কোনো অভাব ছিল না, সুখের সব উপকরণ ছিল হাতের কাছে। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য বনিবনা থাকলে ওরা কতই না সুখী হতে পারত। দেখতে দেখতে হেমন্তের রাত গাঢ় হয়ে উঠল। কদিন আগে ছিল অমাবস্যা। আকাশের প্রান্তে যে এক ফালি ক্ষীণায়ু চাঁদ উঠেছে, জলবাংলার এই অংশটিকে তা আলোকিত করে তুলতে পারেনি। তার ওপর আছে গুঁড়ো গুঁড়ো হিমের রেণু। ফলে গাছপালা, আকাশ, দূরের ধানক্ষেত সব কিছুই ঝাপসা, অস্পষ্ট, কুহেলি, বিলীন। বিচিত্র মায়াবরণের মতন এই রাত রাজদিয়াকে ঢেকে রেখেছে। ভবতোষ যাবার পর কতক্ষণ কেটেছে কে জানে। হঠাৎ বাইরের উঠোনে হেমনাথের গলা পাওয়া গেল। কোথায় রে বিনু দাদা, ঝিনুক দিদি, কোথায় গেলি সব? কমলাঘাটের গঞ্জ থেকে রাত দুপুরেই ফেরার কথা ছিল হেমনাথের। দেখা গেল অনেক আগেই ফিরে এসেছেন। স্নেহলতারা হ্যারিকেন নিয়ে ব্যস্তভাবে বাইরের বারান্দায় বেরিয়ে এলেন। হেমনাথ একা আসেননি, যুগলকেও তার পিছনে দেখা গেল। সকালবেলা তাকে সঙ্গে নিয়ে কমলাঘাট গিয়েছিলেন হেমনাথ। কেউ কিছু বলার আগেই লাফ দিয়ে বারান্দা থেকে উঠোনে নামল ঝিনুক। ছুটতে ছুটতে কাছে এসে হেমনাথকে জড়িয়ে ধরল। দাদু, দাদু, একটা কথা শুনেছ? কি রে দিদিভাই, কি কথা? কি কথা তুমি বলো না। আমি কেমন করে বলবো? হ্যাঁ, আমি কি অন্তর্যামী? তবে ঝিনুক দিদি যখন এত খুশি, তখন নিশ্চয়ই কথাটা খুব ভালো। না, তোমাকে বলতে হবে। কি কথা? বলতেই হবে। হ্যাঁ। মুখখানা গম্ভীর করে চোখ কুঁচকে কত না ভাবনার ভান করলেন হেমনাথ। তারপর বললেন, এইবার আমি বুঝতে পেরেছি। কি? তোর দিদা আর একবার নিকের ব্যবস্থা করেছে, তাই না রে? বুড়ো বয়সে রস একেবারে উথলে উঠছে, মুখে কিছু আর আটকায় না যেন। হেমনাথ রগড়ের গলায় বললেন, তোমার দিকে তাকালে রস না উঠলে যে পারে না সখী। চেহারাখানা এই বয়সেও যা ডাঁটো রেখেছ। থামো, আর ফাজলামো করতে হবে না। হেমনাথ হাসতে লাগলেন, আর তার সাথে অবনীমোহন, সুরমা, শিবানী, সুধা, সুনীতি সবাই ঠোঁট টিপে হাসতে লাগল। হেমনাথের রসিকতা বুঝবার মতন বয়স ঝিনুকের নয়। সে বলে উঠল, তুমি পারলে না দাদু, তুমি বলতে পারলে না। ও, আমি পারলাম না? তা দিদের নিকের কথাটা তাহলে সত্যি নয়? না। তবে কি? সুধা সুনীতি আমাকে তালাক দিয়ে আর কারোর সঙ্গে ঝুলে পড়তে চাইছে? কি এবার ঠিক হয়েছে? কি বলিস? না দাদু, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কথাটা শেষ হলো কি হলো না, সুধা সুনীতি চেঁচামেচি জুড়ে দিল। যে কারণেই হোক, মনটা আজ হেমনাথের খুব ভালো ছিল। এর তার পিছনে লেগে তিনি মজা করতে লাগলেন। এদিকে ঝিনুক অসহিষ্ণু হয়ে উঠল। সে বলতে লাগল, তোমার একটা কথাও ঠিক হচ্ছে না দাদু। ও, একটাও ঠিক হচ্ছে না? না। তুমি তো পারলে না, আমি বলে দিচ্ছি।
মনের কথাটা না বলা পর্যন্ত ঝিনুকের স্বস্তি হচ্ছিল না। হেমনাথ বললেন, সব শুনবো, তার আগে ঘরে চলো, ঘরে চলো। ঝিনুককে কোলে নিয়ে ঘরে এলেন হেমনাথ। সঙ্গে সঙ্গে স্নেহলতারাও ভিতরে ঢুকলেন। কোল থেকে ঝিনুককে নামিয়ে হেমনাথ বললেন, কি বলবি বল এবার। জানো দাদু, বিনু দাদারা আর কলকাতায় যাবে না, আমাদের এখানেই থেকে যাবে। হ্যাঁ, তাই নাকি? এই তো, তুমি ওদের জিজ্ঞাসা করে দেখো না। ঝিনুক ঠিকই বলেছে মামাবাবু, আমরা আর কলকাতায় ফিরছি না, অবনীমোহন বলে উঠলেন। এই কথাটা আগেও আরও দু একবার বলেছিলেন অবনীমোহন। এই দেশ, পূর্ব বাংলার এই শ্যামল সজল ভূখণ্ড তার ভালো লেগেছে। এখান থেকে তিনি আর যাবেন না। স্থায়ীভাবে রাজদিয়াতেই তার থাকার ইচ্ছা মাঝে মাঝে এরকম ইঙ্গিতও দিয়েছেন, কিন্তু সেসব নেহাতি কথার ছলে বলা। হেমনাথ তেমন গুরুত্ব দেননি, কিন্তু অবনীমোহন যে সুরে আজ বললেন সেটা খুব হালকা নয়। স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেমনাথ বললেন, তুমি কি এই ব্যাপারে খুব সিরিয়াস অবনী? আগে হ্যাঁ মামাবাবু। তোমরা এখানে থাকবে সে তো খুব আনন্দের কথা, কিন্তু কি কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞাসা করি। হঠাৎ তোমরা ইস্ট বেঙ্গলে থাকা স্থির করলে কেন? অবনীমোহন যা উত্তর দিলেন সংক্ষেপে এই রকম। তিনি পশ্চিমবাংলার মানুষ, আদি শাকিন বীরভূম জেলার অর্থাৎ রাড়ে। তবে চাকরি বাকরির খাতিরে 3 পুরুষ কলকাতাতেই আছেন। দেশের সঙ্গে যোগসূত্র একরকম নেই বললেই চলে। 9 মাসে 6 মাসে 1-8বার যাওয়া হয় কিনা সন্দেহ। যত ক্ষীণই হোক, রাঢ়বঙ্গের সঙ্গে তবু কিছু সম্পর্ক আছে। অবনীমোহন পূর্ব বাংলার মেয়ে বিয়ে করেছেন, কিন্তু ওই পর্যন্তই। শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে তাকে পদ্মা মেঘনা পাড়ি দিতে হয়নি, কেননা সুরমার বাবা চিরকাল কলকাতাতেই কাটিয়েছেন। অবনীমোহনের বিয়েও হয়েছিল কলকাতায়। বিয়ের পর অনেকবার, প্রায় প্রতি বছরই হেমনাথ তাদের পূর্ব বাংলা দেখে যেতে লিখেছেন। 80 করেও জীবনের অর্ধ শতাব্দী কেটে গেছে। এতকাল পর এখানে এসে মুগ্ধ হয়ে গেছেন অবনীমোহন। মুগ্ধ, বিস্মিত, চমৎকৃত। বাংলাদেশের এমন একটা স্নিগ্ধ মনোরম রূপ যে থাকতে পারে, কোনো দিন তিনি তা কল্পনাও করেননি। রাড়ে যে বাংলাদেশ রূঢ়, কর্কশ, কঠিন, সেই বাংলায় এখানে সুজলা সুফলা ঐশ্বর্যময়ী। শস্যে, স্বর্ণে আর অনন্ত সম্ভাবনায় তার ভাণ্ডার এখানে পরিপূর্ণ হয়ে আছে। কড়ি আর কোমলে মেশা বাংলার কত না রূপ। তার বহুরূপিণী মৃত্তিকার অর্ধেকেরও বেশি পড়েছে এই পূর্ব বাংলায়। অবনীমোহনের দুর্ভাগ্য, তিনি এতকাল এখানে আসেননি। যখন এসেই পড়েছেন, তখন জলবাংলাকে তার আপন মহিমায় চিনতে চেষ্টা করবেন। ছেলেমেয়েরা যাতে গোটা দেশকে চিনতে পারে, সেজন্যও কিছুকাল তার এখানে থাকা দরকার। পূর্ব বাংলাকে না চিনলে অখণ্ড বাংলাদেশকে চেনা অসম্পূর্ণ থেকে যাবে। কেয়াপাতার নৌকো উপন্যাসের প্রথম খণ্ড আজকে এখানে শেষ হলো। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা লাইক দেবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কেয়াপাতার নৌকো উপন্যাসের প্রথম খণ্ড এখনও শোনেননি, পুরো খণ্ড এসে গেছে, আজকে শেষ হলো, তো প্রথম খণ্ডটা আপনারা শুনতে শুরু করতে পারেন। প্রফুল্ল রায়ের অনেক ছোট গল্প আমি আমার চ্যানেলে পড়েছি, আপনারা যদি এখনও শুনে না থাকেন তাহলে শুনতে পারেন, ভালো লাগবে। দ্বিতীয় খণ্ড নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।